শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ লাং ফাউন্ডেশন ও রেনাটা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে এখন টিভির নিয়মিত আয়োজন আরোগ্য নিকেতনে। প্রতিবারের মতো আজকে আমরা কথা বলবো আমাদের লাংস বা ফুসফুসের অ্যাডভান্স ট্রিটমেন্ট নিয়ে। আমরা ফুসফুস বা লাংসের বিভিন্ন রকম রোগ নিয়ে কথা বলি। আমরা জানি অ্যাজমা বা যক্ষ্মা এই ধরনের অনেক কিছুর জন্য ওষুধ বা ইনহেলার ইউজ করা হয়, বাট আধুনিক চিকিৎসাতে কিন্তু ইন্টারভেনশনাল যে পালমোনোলজিস্ট একটা আলাদা পার্ট বা বিভাগ ওপেন হয়ে গেছে, সেই বিষয়ে কিন্তু আমরা সবাই অত ভালো জানি না। সো এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আছে দুইজন তরুণ এবং অ্যাডভান্স পালমোনোলজি নিয়ে কাজ করে এরকম বিশেষজ্ঞ দুজন চিকিৎসক। আমাদের সাথে উপস্থিত আছে ডাক্তার শাফায়েত আহমেদ, সহযোগী অধ্যাপক ইন্টারভেনশনাল পালমোনোলজিস্ট, খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং ডাক্তার আরজুমান শারমিন, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল। আপনাদের দুজনকে শুভেচ্ছা এবং শুভ সকাল। কেমন আছেন? ভালো আছি, থ্যাংক ইউ ডক্টর তুষার। কি ধন্যবাদ, ভালো আছি। আমি প্রথমেই ডাক্তার শাফায়েত আপনার কাছে জানতে যাব, এই যে আমরা তো ফুসফুসের চিকিৎসা বলতেই শুনি যে শুধু ইনহেলার বা ওষুধ, কিন্তু এই যে ইন্টারভেনশনাল পালমোনোলজি এই বিষয়টা কি একটু যদি সহজে বুঝিয়ে দেন আমাদেরকে। আসলে ইন্টারভেনশনাল পালমোনোলজি বক্ষব্যাধির জটিল কিছু রোগ আছে, সেই রোগগুলোর চিকিৎসায় আধুনিক যে প্রযুক্তির ব্যবহার আমরা বলি, সেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বক্ষব্যাধির কঠিন এই রোগগুলোর চিকিৎসা করাকে আমরা সাধারণত ইন্টারভেনশনাল পালমোনোলজি বলি। আমরা যদি শুরু থেকে শুরু করি, বক্ষব্যাধির যতগুলো রোগ আছে কোনো না কোনোভাবেই ইন্টারভেনশনাল পালমোনোলজি সেই রোগগুলোর সাথে কাজ করছে, এবং ইন্টারভেনশনাল পালমোনোলজির সাহায্যে আমরা এখন বক্ষব্যাধির চিকিৎসায় অনেক দূর এগিয়ে গিয়েছি, এবং এটি একটি প্রযুক্তি নির্ভর আধুনিক চিকিৎসা ব্যবস্থা। খুব সহজে বুঝিয়ে দিলেন। আপু, আপনার কাছে জানতে যাব, এই যে ইন্টারভেনশনাল কার্ডিওলজির মধ্যে উনি সহজে বলল যে সব রোগগুলিতেই করা যায়, কি কি স্টেপ আমরা পাই এরকম এই ভাগগুলির মধ্যে, যদি একটু ভাগগুলি বলেন আমাদেরকে। ধন্যবাদ। ইন্টারভেনশনাল পালমোনোলজিতে আসলে কোনো একটা অ্যাডভান্স ট্রিটমেন্টই শুধু না, এটাতে রোগ শনাক্ত করতেও এই ইন্টারভেনশনাল পালমোনোলজিটা ব্যবহার করা হয়। এটা একটি অ্যাডভান্স টেকনোলজি। এটাতে যেমন ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা হেল্প করবে কোনো রোগ শনাক্ত করতে, এবং তেমনিভাবে ট্রিটমেন্ট পারপাসেও হেল্প করবে। যেমন আমাদের বেশ কিছু ভাগ আছে ইন্টারভেনশনাল পালমোনোলজি। খুব প্রচলিত, বহুল প্রচলিত, যেটা এখন বাংলাদেশে বহুল প্রচলিত, সেটাকে আমরা বলি হচ্ছে ব্রঙ্কোস্কোপি। এই ব্রঙ্কোস্কোপিটা কি? ব্রঙ্কোস্কোপিটা হচ্ছে একটা সরু নল থাকবে, সেটার সাথে একটা ক্যামেরা যুক্ত থাকবে, এবং সেটা পেশেন্টের নাক অথবা মুখ দিয়ে প্রবেশ করিয়ে আমরা ক্যামেরার মাধ্যমে মনিটর দিয়ে দেখব যে শ্বাসনালীটা ট্রু এই পুরো শ্বাসনালীর মধ্যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, কোনো টিউমার আছে কিনা, কোনো ক্ষত আছে কিনা, এবং আমরা সহজে সেটা দেখতে পাচ্ছি। যেমন একই সাথে কোথাও কোনো সমস্যা থাকলে বা টিউমার থাকলে আমরা সেখান থেকে মাংস নিয়ে এসে পরীক্ষা করতে পারছি। এটা যেমন ডায়াগনোসিসে হেল্প করছে, তেমন কিন্তু ট্রিটমেন্টেও হেল্প করছে। যেমন আমি যদি একটি উদাহরণ দিই, কোনো ইনফেকশন, লাংসে কোনো একটা ইনফেকশন, যেটা আমরা এখনও শনাক্ত করতে পারছি না যে কি জীবাণু যে ইনফেকশনটা হলো, এবং সেটাকে শনাক্ত করার জন্য দেখা যাচ্ছে যে পেশেন্টের ঠিকমতো কফও প্রডিউস হচ্ছে না, তখন আমরা ব্রঙ্কোস্কোপির সহায়তায় কিছু স্যাম্পল বা লাংসের ভিতর থেকে কিছু সিক্রিশন কালেক্ট করে সেগুলোকে আমরা টেস্ট করে দেখতে পারি যে কী ইনফেকশনটা হলো অ্যাকচুয়ালি। সেটা কি যক্ষা, সেটা কি ব্যাকটেরিয়া, সেটা কি ভাইরাস, সেটা কি ফাঙ্গাস ইনফেকশন। এছাড়া আমাদের কোনো একটা পেশেন্ট কাশি হচ্ছে অনেক দিন ধরে, তার শ্বাসনালীর মধ্যে বা কোনো টিউমার, কারো কাশির সাথে রক্ত যাচ্ছে, আমাদের তখন মাথায় অনেক কিছু থাকে, এটা কি কোনো ইনফেকশন নাকি এটা শ্বাসনালী কোনো ক্যান্সার। এগুলো আইডেন্টিফাই করার জন্য আমরা তখন ব্রঙ্কোস্কোপি করি, এবং এই ব্রঙ্কোস্কোপির মাধ্যমে খালি যে আমরা ডায়াগনোসিস করতে পারছি তা কিন্তু না, ট্রিটমেন্ট পারপাসে এটা আমাদেরকে কীভাবে হেল্প করছে। যেমন আমাদের শ্বাসনালীর মধ্যে কোনো শ্বাসনালীটা ব্লক হয়ে আছে, কেন ব্লক হয়ে আছে এটা দেখতে আমরা ব্রঙ্কোস্কোপি করি। সেটা হতে পারে একটা সিম্পল ফরেন বডি, বা বাইরে থেকে কোনো একটা কিছু পেশেন্ট ইনহেল করে ফেললো, ভিতরে ঢুকিয়ে ফেললো, যেমন এটা খুব সহজে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। এটা যেমন আমরা দেখতে পাচ্ছি, তেমনি ফরেন বডিটাকে বের করে নিয়ে আসতেও আমরা ব্রঙ্কোস্কোপির সহায়তা নিতে পারছি। এছাড়া শ্বাসনালীর মধ্যে ব্লক হয়ে আছে হয়তো বা কোনো টিউমারের মাধ্যমে, টিউমারটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং টিউমারটাকে কেটে বের করে নিয়ে আসারও কিছু ব্যবস্থা আছে যেটা আমরা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে করে থাকি। তাই এটা গেল একটা ওয়ান অফ দ্য ইন্টারভেনশন। এছাড়া আরও ইন্টারভেনশনাল প্রসিডিউর আছে, যেমন আমরা বলবো থোরাকোস্কোপি।
খুব সহজে যদি আমি এইটুকু অংশ বুঝি যে আমরা কিন্তু অনেকেই এন্ডোস্কোপি জিনিসটা খুব সহজে বুঝি যে গ্যাস্ট্রিকের প্রবলেমের জন্য এন্ডোস্কোপি করা হয়, কাইন্ড অফ একটা এন্ডোস্কোপি, কিন্তু এটা আমরা লাংস পর্যন্ত যেতে পারি। এখানেই আপনি আবার বলছিলেন যে থোরাসোস্কোপি, এই বিষয়টা যদি একটু থোরাকোস্কোপি বিষয়টা হচ্ছে কি, আমরা মূলত করি বুকের ভিতরে যখন পানি জমে, সেই ধরনের পানিকে কেন জমলো এই কারণ শনাক্ত করার জন্য আমরা মূলত থোরাকোস্কোপি করি, এবং সেই সাথে এই পানিটাকে আমরা বের করার জন্য এই ধরনের প্রসিডিউর করা হয়। এক্ষেত্রে আমরা সাধারণত বুকের ভিতরে একটা পোর্ট করি এবং এই পোর্টের সাহায্যে আমরা ক্যামেরাটা ঢুকাই, আমরা একসাথে সমগ্র পানিটাকে বের করে নিয়ে আসতে পারি এবং ফুসফুসের একটা অংশ থেকে, পর্দার একটা অংশ থেকে আমরা কেটে নিয়ে এসে খুব সহজে রোগটা শনাক্ত করতে পারি। এছাড়াও আমাদের দেশে আপনি জানবেন বুকে পানি জমার অনেক কারণের মধ্যে যক্ষা প্রধান, এবং যক্ষার কারণে অনেক সময় বুকের ভিতরে পানিটা পর্দা দিয়ে দিয়ে আটকে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই মেশিনের সাহায্যে পর্দাগুলো কেটে খুব পরিষ্কার করে ফুসফুসে পানিগুলো বের করতে পারি এবং রোগী খুব আরাম বোধ করেন এবং খুব সহজে খুব দ্রুততম সময়ে বাড়িতে যেতে পারে। তাছাড়াও আমাদের দেশে ক্যান্সারের কারণে বুকে পানি জমে এবং এই পানিটার ধরন বারবারই জমতে থাকে, রোগীর প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট হয় এবং এটা থেকে আসলে রোগীর মুক্তি পাওয়া কঠিন হয়ে যায়। আমরা যদি এই টেকনোলজিটা এই ক্ষেত্রে ব্যবহার করি তাহলে খুব সহজে আমরা বুকের পানি যেমন বের করে ফেলতে পারি এবং পরবর্তীতে ফ্লুরোডোসিস একটা পদ্ধতি আছে যার মাধ্যমে আমরা পর্দা দুটো জোড়া লাগাতে পারি এবং দ্বিতীয়বার পানি জমার আশঙ্কা অনেকাংশেই কমে যায়। আমরা মানে আমাদের দেশে বেশ কয়েক বছর আগে থেকেই থোরাকোস্কোপি করছি এবং আমরা অত্যন্ত সফলভাবে এই প্রসিডিউরটি করছি এখন। খুবই সহজে, মানে ভাইয়া যেটা বললেন যে এই যে থোরাকোস্কোপির মাধ্যমে করছে, আবার আরেকটার অপশনও বললো যে ফ্লুরোডোসিসের মাধ্যমে সেটা রিপেয়ারও করা হচ্ছে, এরকম অংশ আরও কিছু কি আছে ইন্টারভেনশনাল পালমোনোলজিতে আপনারা যেগুলি নিয়মিত ব্যবহার করছেন? আচ্ছা, এটা যেমন যেমন ব্রঙ্কোস্কোপির মাধ্যমে অনেক কিছু করা যায়। ব্রঙ্কোস্কোপি একটা বেসিক প্রসিডিওর, এর মাধ্যমে আমি যেমন বলেছি যে এপিসি বা আর্গন প্লাজমা কোয়াগুলেশন, ক্রায়োথেরাপি বা লেজার থেরাপি, এছাড়া এর মাধ্যমে ফরেন বডি রিমুভাল বা ট্রান্সব্রঙ্কিয়াল নিডল অ্যাসপিরেশনের মাধ্যমে লাংসের ভিতর থেকে বায়োপসি বা টিস্যু কালেক্ট করে নিয়ে আসা, এই সব কিছুই কিন্তু আমরা বেসিক ব্রঙ্কোস্কোপি দিয়ে করতে পারি। ঠিক তেমনি উনি যেমন বলেছিলেন যে থোরাকোস্কোপি, এর মাধ্যমে আমরা যেমন ডক্টর সাফাত বলেছেন আমরা ডায়াগনোসিসে হেল্প করছে, সাথে কিন্তু আমাদের পেশেন্টের ট্রিটমেন্ট পারপাসেও হেল্প করছে। তো এই প্রসিডিওরগুলা এগুলো খুবই অ্যাডভান্স, এগুলা সাধারণত এমন কিছু অবস্থায় দেওয়া হয় যাতে আমরা সার্জারিটাকে অনেকাংশে কিন্তু বাইপাস করা যায়। যেমন কিছু কিছু রোগের ক্ষেত্রে সার্জারি করা লাগবে বাট পেশেন্ট ইজ নট ফিট, সার্জারির জন্য উপযুক্ত না, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে খুব তাড়াতাড়ি রোগটাকে শনাক্ত করে ফেলতে পারি, যাতে সেটা আরও স্প্রেড না হয়, পেশেন্টকে আরও সাফার না করায়, আরও পেশেন্টের মৃত্যুকে ত্বরান্বিত যাতে না করে, পেশেন্ট যাতে ভালো থাকতে পারে, তার সিমটম যাতে রিলিভ হয়, এই সব কিছুর জন্য অ্যাডভান্স টেকনোলজিটা খুব উপযুক্ত। দ্রুত রোগ শনাক্ত করা যায় খুব কম সময়ের মধ্যে, এক্সপার্ট হ্যান্ডে কমপ্লিকেশন বা জটিলতা একেবারেই কম, জটিলতা থাকলেও সেটা আমরা খুব সহজে ম্যানেজ করে ফেলতে পারি। এটার বেনিফিট রিস্কের চাইতে অনেক অনেক বেশি, তাই আমাদের জটিল কোনো প্রসিডিওরে না গিয়ে অ্যাডভান্স টেকনোলজি ব্যবহার করে কিন্তু আমরা এখন ইন্টারভেনশনাল পালমোনোলজিস্টরা খুব সহজেই রোগটাকে ধরতে এবং ট্রিটমেন্ট করতে পারি। এটা পেশেন্টের ক্ষেত্রে বেনিফিশিয়াল, যেরকম হসপিটালে স্টে বা হসপিটালে থাকার ডিউরেশনটাও কমে যায়, পেশেন্ট খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অবশ্যই মানে আর্লি ডায়াগনোসিস হলে, আর্লি ম্যানেজমেন্ট শুরু করলে, মানে লাংসের যে অ্যাগ্রেসিভ যে ডিজিজগুলি আছে সেগুলিকে প্রিভেনশন করা যায়। ডাক্তার শাফায়াত, আপনার কাছে আমি জানতে চাবো এই যে মিনিমাল ইনভেসিভ যে প্রসিডিওরগুলি আমরা করছি, এর সাথে কি আমরা অ্যাডভান্স ডায়াগনস্টিক টুলগুলিরও ইন্টারভেনশন কিছু করতে পারছি বা ইন্টারফেস? অবশ্যই আমরা করছি। আসলে কি ইন্টারভেনশন পালমোনোলজিটা একটা ডাইনামিক সাবজেক্ট, এটা সময়ের সাথে সাথে আপডেটেড হচ্ছে, প্রতি বছর প্রতি মাসে নতুন প্রযুক্তি যোগ হচ্ছে। আমরা নিজেরাও দেশের বাইরে যে এই বিষয়ে ট্রেনিং নিয়ে আসছি এবং এখন এটার পরিসর অনেক বড়। আমি যদি আপনাকে একটু উদাহরণ দিয়ে বলি, আমাদের দেশে ফুসফুসের ক্যান্সার খুবই জটিল আকার ধারণ করেছে। আমরা আমাদের নিজস্ব প্র্যাকটিসে আমরা শত শত রোগী দেখছি ফুসফুসের ক্যান্সার। তো একটা সময় ছিল যে ফুসফুসের ক্যান্সারের যে বেসিক চিকিৎসাটা ছিল, যে আমরা মূলত বলি যে অপারেশন, যদি অপারেশন সম্ভব না হয় সেক্ষেত্রে কেমোথেরাপি, রেডিওথেরাপি, এই ধারণাটাই প্রচলিত ছিল। কিন্তু ইন্টারভেনশন পালমোনোলজি এই ধারণার পুরোটা বদলে দিয়েছে।
এখন দেখুন যে এই ফুসফুসের ক্যান্সারটা যদি আমরা সঠিক সময়ে শনাক্ত করতে পারি, দ্যাট ইজ আর্লি স্টেজে, অবশ্যই অপারেশন বা সার্জারি এটার জন্য বেস্ট অপশন। কিন্তু দুর্ভাগ্য হলো এই কথাটা সত্যি যে আমাদের দেশে ফুসফুসের ক্যান্সার একটু লেট স্টেজে শনাক্ত হয়। সেই ক্ষেত্রে আসলে কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি কাজ করে, কিন্তু তার আগে আমরা যদি আমাদের এই অ্যাডভান্স টেকনোলজি ইউজ করি, রুগীর সার্ভাইবিলিটি টাইম অনেক বেড়ে যায়, সে অনেক দিন বাঁচে এবং তার কমপ্লিকেশন অনেক কম হয়। আমি আপনাকে যদি উদাহরণ দেই যে আমরা যে প্রধান যে শ্বাসনালী অথবা শাখা শ্বাসনালীতে যদি টিউমারগুলো হয়, আমরা আমাদের মেশিনের সাহায্যে, এবং এই ক্ষেত্রে আমরা ফ্লেক্সিবল ব্রঙ্কোস্কোপির সাথে রিজিড এক ধরনের ব্রঙ্কোস্কোপি অ্যাডজাস্ট করি, এবং ম্যাডাম যেটা বললেন যে এর সাথে আমরা ক্রায়োথেরাপি, এপিসি, এই সামগ্রিকভাবে এই সবগুলো অ্যাপ্লিকেশন একসাথে করে এই টিউমারকে সহজভাবে কেটে আমরা নিয়ে আসি। এবং এটা কিন্তু কোনো অপারেশন না, রুগীর কোনো কাটা ছেঁড়া থাকবে না। এটা এই ক্ষেত্রে আমরা একটা মেশিনের সাহায্যে তার শ্বাসনালীতে প্রবেশ করি এবং আর উপর একটি মেশিনের সাহায্যে ফুসফুসের টিউমারটাকে কাটি এবং সহজে আমরা এই টিউমারটাকে বের করে নিয়ে আসতে পারি। এবং এই ক্ষেত্রে রুগীর যে আরাম, মানে রুগী যেই কষ্ট যে লাঘব হয়, সেটা আসলে খুবই খুবই মানে ভালো করছে এখন আমরা। এই ফুসফুসের টিউমার ক্যান্সারের চিকিৎসাতে ইন্টারভেনশন পালমোলজি অনেক এগিয়ে গেছে। আরেকটা কেস, আমরা আরেক ধরনের কেস অনেক বেশি করছি সামগ্রিকভাবে। আমাদের দেশে যারা আইসিইউ সার্ভাইভার, রাইট, যারা অনেক দিন ধরে আইসিইউতে থাকে, তাদের অনেক সময় দেখা যায় শ্বাসের নালীটা চিকন হয়ে যায়। কারণ আপনি জানেন আইসিইউতে ভেন্টিলেশন মেশিনে থাকাকালে একটা এন্ডোট্রাকিয়াল টিউব দেওয়া থাকে, তো সেই ক্ষেত্রে এই টিউবের কারণে অনেক সময় শ্বাসের নালীটা চিকন হয়ে যায়। আমরা এই মেশিনের সাহায্যে, ব্রঙ্কোস্কোপির সাহায্যে আমরা এই চিকন শ্বাসনালীটাকে বিনা অপারেশনে চওড়া করতে পারি এবং পরবর্তীতে রোগীর আর এই ধরনের শ্বাস রিলেটেড যে কষ্ট বা শ্বাসের আওয়াজ একদম কমে যায়। তো এই ক্ষেত্রে আসলে ইন্টারভেনশন সার্জারি ছাড়া রোগীর অল্প সময়ে অল্প খরচে অনেক ভালো কাজ হয় এই ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমরা আসলে এর জন্য ইন্টারভেনশনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। খুব সুন্দরভাবে অ্যাডভান্স ট্রিটমেন্টের অপশনগুলি নিয়ে আমরা জানতে পারতেছি। আমি নিব ছোট্ট একটি বিরতি পরে এসে আমি আরও ডিটেলস এই বিষয় নিয়ে কথা বলব। বিরতির আগেই আমরা যেগুলি নিয়ে কথা বলছিলাম যে এইটার ডায়াগনস্টিক একটা রোল আছে এই ইন্টারভেনশনাল পালমোলজি। আমি ডক্টর আরজুমান আপনার কাছে জানতে চাই, কখন আমরা এই টুলটা ব্যবহার করব ডায়াগনোসিসের জন্য, আর কখন এটা ট্রিটমেন্ট বা ম্যানেজমেন্টের জন্য, ওটা তো পরে আসবো, কিন্তু ডায়াগনোসিসের জন্য কোন সময়টা ব্যবহার করাটা আসলে মানে যুক্তিযুক্ত? হ্যাঁ, যে কোনো রোগ শনাক্ত করার জন্য আমরা প্রথমেই দেখি রোগীকে আগে এক্সামিনেশন করি, রোগীকে অসকালটেশন করি, তার লাংসের মধ্যে কি আছে না আছে আমরা ক্লিনিক্যালি আমরা নিজেরা পেশেন্টকে আগে এক্সামিনেশন করি এবং তারপরে আমরা কিছু বেসিক ইনভেস্টিগেশনগুলো দিই। তার মধ্যে খুব কমন যেগুলো, যেমন কিছু ব্লাড টেস্ট দিই, ইনফেকশন আছে কিনা বা কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা। এর মধ্যে আবার কিছু এক্সরে দিই। ক্ষেত্র বিশেষে আমাদের যখন মনে হয় যে পেশেন্টের এক্সরে অ্যাবনর্মাল অথবা আমার মনে হচ্ছে যে তার আরেকটু অ্যাডভান্স একটা অসুখ আছে, তখন আমরা সিটি স্ক্যান দিই। এরপরে আমরা পেশেন্টের যদি কফ প্রোডাকশন হয়, যদি তার কফ বের হয় কাশির সাথে, সেই কফেরও কিছু স্পেসিফিক টেস্ট দিই। এর বাইরে যদি পেশেন্ট বেশি জটিল হয়, আমরা কিছু ব্লাড টেস্ট দিই, যেটাকে যেমন বলে এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস। এটাতে আমরা পেশেন্টের অক্সিজেন কীরকম আছে, কার্বন ডাইঅক্সাইড লেভেল কীরকম আছে, পেশেন্টের অ্যাসিড এবং সল্টের যে ভারসাম্য আছে কিনা শরীরের মধ্যে, এগুলো আমরা আইডেন্টিফাই করি। তারপর যখন আমরা দেখতে পারবো যে এগুলো কোনো কিছুতেই রোগটা শনাক্ত হচ্ছে না, অথবা তার রোগটা এমন একটা পজিশনে আছে যেটা কিনা শ্বাসনালীর ভিতরে, সিটি স্ক্যান দেখে আমার মনে হচ্ছে যে শ্বাসনালীর ভিতরে তার কোনো একটা অসুবিধা আছে, যে সেটা তখন গিয়ে আমরা ব্রঙ্কোস্কোপিটা করি। যেমন যদি আমি এক্সাম্পল দিই, সাপোজ কাশির সাথে রক্ত আসছে, অনেক ক্ষেত্রে কিন্তু পেশেন্ট এসে কমপ্লেন করে যে কাশির সাথে রক্ত আসছে। এটা ডেফিনেটলি একটা ইমার্জেন্সি, কারণ কাশির সাথে রক্ত আসা মানে আইদার এটা ইনফেকশন হয়ে আছে, অথবা ক্যান্সার হতে পারে, অথবা এ রিলেটেড খারাপ কিছু কারণ, ভালো কিছু কারণ। তো সেটা আইডেন্টিফাই করার জন্য আমরা ব্লাড টেস্ট, এক্সরে, সিটি স্ক্যান, কোথাও সাপোজ কিছু পাচ্ছি না, অথবা সিটি স্ক্যানের মধ্যে আমরা কিছু অ্যাবনর্মালিটি পাচ্ছি, তখন আমরা ব্রঙ্কোস্কোপি সহায়তায় দেখি শ্বাসনালীর মধ্যে কিছু আছে কিনা, কোনো ক্ষত, কোনো টিউমার অথবা কোনো কিছু। এবং এর বাইরে আমরা শ্বাসনালীর ভিতর থেকে কিছু
কফের স্যাম্পল বা লাংসের কিছু সিক্রেশনটাকে কালেক্ট করে নিয়ে এসে সেগুলো সরাসরি এক্সামিনেশন করে দেখি যে কোনো অ্যাবনর্মালিটি লাংসের মধ্যে আছে কিনা। খুব সহজে বুঝিয়ে দিলেন, এবং মানে যে কারণে এই কথাটা বলার উদ্দেশ্য, কারণ অনেক রুগী এসেই প্রথমে বলতে পারে যে আমাকে একটু ক্যামেরা দিয়ে দেখে দেন যে আমার কি হয়েছে, সরাসরি অ্যাডভান্স ট্রিটমেন্টটা নেওয়ার জন্য। কিন্তু এটা যে একটা ধারাবাহিক স্টেপে যাওয়া উচিত, যেটা আপনারা করেন, যে একদম প্রথম থেকে শুরু করে সবার জন্য এটা প্রযোজ্য না। তো এই যে ম্যাডাম যে কথাটা বললেন যে রক্ত, কাশির সাথে রক্ত গেলে তারপরে আমি ব্রঙ্কোস্কোপি দিয়ে দেখে ডায়াগনস্টিক একটা অ্যাপ্রোচে যাচ্ছি, এই বিষয়ে আর অ্যাডভান্স কি কি স্টেপ নিতে পারি রক্ত থামানোর জন্য বা রক্তর জন্য যে জটিল অসুখগুলি হচ্ছে? আসলে দেখেন, কাশির সাথে রক্ত যাওয়াটা আমাদের দেশে খুবই কমন, অনেক রুগীরই যায়। তো আমরা এই ক্ষেত্রে প্রথম বিবেচনা করি যে তার বয়সটা কেমন, তার কোনো ঝুঁকি আছে কিনা। যেমন একজন রুগী যদি ধূমপান করে, তার বয়স যদি 40 বা 50 বছরের বেশি হয় এবং তার যদি কাশির সাথে রক্ত যায়, তো আমরা এই ক্ষেত্রে আসলে স্বাভাবিক সাধারণ রোগগুলোর পাশাপাশি অবশ্যই ফুসফুসের কঠিন রোগগুলো এবং আমরা ক্যান্সার সাসপেক্ট করি। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই শুধু, কারণ এক্স-রে অবশ্যই একটা বেসিক পরীক্ষা এবং এখানে আমাদের অনেক ইনফরমেশন গ্যাপ থাকতে পারে। তো স্বাভাবিকভাবে রক্ত ওই সময় বন্ধ হয়ে গেলেও রোগটা হয়তো ভিতরে লুকিয়ে থাকতে পারে। তো এই ধরনের রুগীকে, যাদের ঝুঁকি আছে, যে ধূমপান করেন, যার বয়স 40-এর উপরে, এই ধরনের রুগীকে আমরা এক্স-রে করি, সিটি স্ক্যান করি এবং অবশ্যই আমরা তার একটা ব্রঙ্কোস্কোপি করি। কারণ একটা কথা আপনাকে সবসময় খেয়ালে রাখতে হবে, এক্স-রে, সিটি স্ক্যানে আপনি একটা ফিল্ম দেখতে পাচ্ছেন, আপনি ইনফরমেশন পাচ্ছেন, কিন্তু ব্রঙ্কোস্কোপির সাহায্যে আপনি টোটাল লাংসটা ভিজুয়ালাইজ করতে পারছেন, দেখতে পারছেন, এবং যেই জিনিস আপনি চোখে দেখবেন সেটা আপনার জন্য বেশি স্বস্তিদায়ক হবে এবং রুগীর জন্য স্বস্তিদায়ক হবে। তো সেই ক্ষেত্রে আমরা সবসময়ই চেষ্টা করি একটি ব্রঙ্কোস্কোপি করার, এটা এক নাম্বার একটা পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে, কাশির সাথে রক্ত যাওয়া রুগীর ব্রঙ্কোস্কোপি করলে আমাদের অনেকগুলো সুবিধা আছে। কোন জায়গা থেকে, কারণ ফুসফুসে আপনি জানেন আমাদের ডান পাশে একটি ফুসফুস, বাম পাশে একটি ফুসফুস এবং ফুসফুসের ভিতরে অনেকগুলো শাখা প্রশাখা আছে। তো আমরা ব্রঙ্কোস্কোপির সাহায্যে এক্স্যাক্ট লোকেশনটা আইডেন্টিফাই করতে পারি যে কোন জায়গা থেকে রক্ত আসতেছে, এবং প্রয়োজনে যদি রক্ত আসার প্রবণতা অনেক বেশি হয় এবং ওষুধের মাধ্যমে যদি এই রক্ত যাওয়াটা বন্ধ না হয়, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাডভান্স কিছু টেকনোলজি, আমরা বলি এন্ডোব্রঙ্কিয়াল ব্লকার, আমরা এই ধরনের ব্লকার ইউজ করে ওই জায়গাটা আটকে দিতে পারি এবং পরবর্তীতে রক্ত আসা বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়াও রক্ত আসার কোনো কারণ নির্ণয়ের জন্য অবশ্যই ব্রঙ্কোস্কোপির থেকে বড় আর ভালো কোনো পরীক্ষা হতে পারে না। খুব সহজে বুঝিয়ে দিলেন যে অ্যাডভান্স টেকনোলজিগুলির ইউজ কত স্পেসিফিকলি, তবে অবশ্যই রাইট টাইমে রাইটভাবে করতে পারি, কারণ এটা আমরা যদি ম্যাল প্র্যাকসিসের মতো হয়ে যায় তখন কিন্তু এটার মানে এটা ভালোর চেয়ে খারাপ প্রভাবটাই বেশি পড়বে। আমি আপু আপনার কাছে একটু জানতে চাই যে এই যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলি আমরা নিচ্ছি বাংলাদেশে যে অ্যাভেলেবল আছে, বাংলাদেশ লাং ফাউন্ডেশন বা এরকম আরও রেসপিরেটরি রিলেটেড যে ফাউন্ডেশন অর্গানাইজেশনগুলি আছে, তারা যে কাজ করছে, এর জন্য কিন্তু যক্ষ্মা থেকে আমরা অনেকখানি একটা নির্মূলের পথে আমরা এগিয়ে এসেছি। আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে এই যে অ্যাডভান্স ট্রিটমেন্টগুলি আছে, এইটার জানানোর জন্য বা জেনে একজন মানুষের কি বাইরে যাওয়ার কোনো দরকার আছে? মানে লাংসের এমন কোনো অপশন আছে যেটা বাইরে অ্যাভেলেবল আছে, বাংলাদেশে এখনো নেই? বাংলাদেশে রিসেন্টলি অ্যাডভান্স টেকনোলজিটা স্টার্ট হয়েছে। যেমন আমরা ব্রঙ্কোস্কোপি মোটামুটি সব, আমরা পালমোনোলজি যেখানেই আছি মোটামুটি সবাই আমাদের ব্রঙ্কোস্কোপির এক্সেস আছে। আমরা বিপুল সংখ্যক পেশেন্টের রোগ আইডেন্টিফাই করছি, রোগের ট্রিটমেন্ট করছি শুধুমাত্র এই বেসিক ব্রঙ্কোস্কোপির মাধ্যমে। এছাড়াও আমাদের দেশে অ্যাডভান্স টেকনোলজি, যেমন ডক্টর সাফার যেটি বললেন যে আমাদের থোরাকোস্কোপির অপশন আছে, এটাও অনেক অনেক জায়গায় অ্যাভেলেবল। এবং তার পাশাপাশি আমাদের ইবাস নামে আরেকটা প্রসিডিওর আছে। ইবাস হচ্ছে এমন একটা প্রসিডিওর যেটাতে আমরা ব্রঙ্কোস্কোপির মাধ্যমেই আলট্রা করে করে বিশেষ কোন জায়গাটা থেকে আমাদেরকে টিস্যু বা স্যাম্পল বা হচ্ছে কোষ কালেক্ট করতে হবে, সেখান থেকে আমরা নিয়ে সেটাকে টেস্ট করতে পাঠাই। এটাও কিন্তু বেশ কিছু জায়গায় অ্যাভেলেবল আছে। এখন এটা যেমন আমাদের অ্যাডভান্স টেকনোলজি, এটা কিন্তু যুগের সাথে সাথে, সময়ের সাথে সাথে এটা বাড়ছে। আগে কিছু ছিল, এখন নতুন নতুন অ্যাড হচ্ছে এবং সামনে আরও হবে। তো আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যতটুকু অ্যাডভান্স টেকনোলজি আছে তা দিয়েই কিন্তু বাহিরে যাওয়ার কোনো দরকার পড়ে না। আমাদের দেশেই সমস্ত ট্রিটমেন্ট অপশন আছে। এখানে আমরা
আমাদের ইন্টারভেনশনাল পালমোনোলজিস্টরা সব ধরনের রোগ আইডেন্টিফাই করা এবং ট্রিটমেন্ট করা খুব সাফল্যের সাথে বছরের পর বছর করে আসছি, এবং আমাদের এই মাঝে কেউ কেউ দেশের বাহিরেও কিন্তু বিশেষভাবে ট্রেনিং প্রাপ্ত। আমরা বাহির থেকেও কিছু অ্যাডভান্স টেকনোলজি ট্রেনিং নিয়ে তারপরে বাংলাদেশে এসে সেটাকে অ্যাপ্লাই করছি, যেমন আমরা কিন্তু সাকসেস রেটও অনেক ভালো পাচ্ছি। তাই এটার জন্য বাহিরের কান্ট্রিতে এখন পর্যন্ত যাওয়ার কোনো প্রয়োজনীয়তা এই কারণ মুহূর্তে নেই। আমরা ডায়াগনস্টিক ফ্যাসিলিটিস যখন আমি এই অ্যাডভান্স টুলগুলি ইউজ করে পাবো, সাথে সাথে ট্রিটমেন্ট আউটকামও অনেক সুন্দর হবে। আমি ডক্টর শাফায়েত আপনার কাছে আরেকটু ডিটেলস জানতে যাব, এই ইন্টারভেনশন পালমোনোলজি বাংলাদেশে কত দূর আগিয়ে গেছে স্পেসিফিক এই জায়গাতে। ডক্টর আরজুমান আরেকটি কথা বললো, আবার আলট্রাসোনো গাইডেড কোনো অ্যাপ্রোচও আছে। So, এই জিনিসগুলি যদি একটু ডিটেলস বলেন। আমি যদি আপনাকে একটু বর্ণনা করে বলি, আসলে বিষয়টা হচ্ছে কি, দেখেন হার্টের রিং পরাতে হয়, এই ইন্টারভেনশন কার্ডিওলজির এটি একটি অংশ, এবং আমাদের দেশের প্রায় অনেকেই জানে। এর একটি কারণ আমাদের দেশে অনেকগুলো সেন্টার ডেভেলপ করেছে এবং অনেক ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট আছেন যারা এই কাজগুলো র্যান্ডমলি করছেন। আমাদের দেশে ইন্টারভেনশন পালমোনোলজির এরকম আসলে সেন্টার ডেভেলপ করেনি, কারণ ইন্টারভেনশন পালমোনোলজি একটি বিশাল ব্যাপার। কারণ এটার জন্য আপনার একটি বড় একটি স্যুট দরকার, আপনার লজিস্টিক সাপোর্ট লাগবে, এবং আপনার প্রচুর পরিমাণে ইনস্ট্রুমেন্ট লাগবে, এবং পাশাপাশি আমাদের নিজেদের দক্ষতাও বাড়াতে হবে। আমরা নিজেরা চেষ্টা করছি, কখনো ব্যক্তিগত উদ্যোগে আমরা আমাদের ট্রেনিং নিয়ে এসে আমরা কাজগুলো করছি। আমাদের দেশে ইন্টারভেনশনাল পালমোনোলজি বাহিরের দেশের ইন্টারভেনশনাল পালমোনোলজির সাথে সমান তালে এগিয়ে যাচ্ছে, এই কথা সত্য, কিন্তু সেন্টার অনেক কম। এর জন্য আমাদের দেশে যারা আছেন, যারা এই বিষয়গুলো এখনও বুঝতে পারছেন না বা উপলব্ধি করতে পারছেন না, আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মাধ্যমে এবং আপনাদের সহযোগিতায় বিভিন্ন টেলিভিশনের প্রোগ্রামের সাহায্যে এবং প্রেস মিডিয়ার সাহায্যে এই ইন্টারভেনশনাল পালমোনোলজিটা প্রমোট করার জন্য। এবং সত্যিকার অর্থে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে সব ফ্যাসিলিটি এখন আছে। আমরা আসলে এই সংখ্যাটা কম হওয়াতে সবাইকে এই সেবাটা সঠিক সময়ে দিতে পারছি না। আর কিছু জিনিস আছে অবশ্যই অ্যাডভান্স, যেটা আমাদের দেশে এখনো হচ্ছে না। এটা আপনার মূলত আমরা রোবোটিক টেকনোলজি এর মধ্যে চলে আসছে এখন। এটা অত্যন্ত খরচ সাপেক্ষ এবং এখানে অনেক জায়গাতে আসছে যেটা রিসার্চ পারপাসে এখনো ইউজ হচ্ছে, এখনো ডিরেক্টলি পেশেন্টের উপর অ্যাপ্লিকেবল না। সুতরাং সেই জিনিসগুলো আমাদের দেশে নাই, কিন্তু বাকি সবগুলো কাজই যেটা ম্যাডাম আমাদের বললেন, ইবাস থেকে শুরু করে আমরা সব ধরনের, ইভেন আমরা রেসপিরেটরি ট্র্যাকিয়াতে স্টেন্টিং পর্যন্ত আমরা করছি আমাদের এই সেটআপে। এই আপাতত আমাদের ইন্টারভেনশনের পথ চলা। অনেক ধন্যবাদ যে অ্যাডভান্স জিনিসগুলি আমরা জানতে পারছি আপনাদের মাধ্যমে। আমি নেব ছোট্ট একটি বিরতির পরই ফিরছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম, আপনি রোবোটিক সার্জারির কথা বললেন, অ্যাডভান্স স্টেন্টিং নিয়ে কথা বললেন, পালমোনারি স্টেন্টিং নিয়ে কথা বললেন। এগুলি হয়তো রিসেন্টলি হয়তো আমাদের কাছে চলে আসবে, কিন্তু যেটা অ্যাভেলেবল আছে, একটা আলট্রাসোনোর কথা ডক্টর আরজুমান বললেন, এই বিষয়ে যদি একটু আমাদেরকে জানান। এটাকে আসলে আমরা যেটা বলি এন্ডোব্রঙ্কিয়াল আলট্রাসাউন্ড, লাইক আমাদের যে ব্রঙ্কোস্কোপির স্কোপটা আছে ঠিক এরকমই একটি স্কোপ, তার সামনে আলট্রাসাউন্ডের একটা প্রবের মতো লাগানো থাকে। এটা আমাদের খুব জরুরি একটি আসলে প্রযুক্তি, কারণ আপনার ফুসফুসের ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে তার স্টেজের উপর, এবং আপনি যদি এই ফুসফুসের সঠিক চিকিৎসা করতে চান, তার স্টেজ করাটা খুবই জরুরি, স্টেজিং করাটা। এবং এই ক্ষেত্রে একমাত্র এই এন্ডোব্রঙ্কিয়াল আলট্রাসাউন্ড আপনাকে গাইড করবে, সাহায্য করবে। আরেকটা বিষয় হয় কি, ফুসফুস একটা বড় জায়গা, আপনার এই ফুসফুসের যদি মানে একদম শেষের দিকে আমরা যেটা বলি পেরিফেরিতে যদি কোনো লেশন থাকে, কোনো টিউমার মতো থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মেশিন দিয়ে যাওয়া অনেক সময় অনেক কঠিন হয়। সেই ক্ষেত্রে এই এন্ডোব্রঙ্কিয়াল আলট্রাসাউন্ড আমাদেরকে সাহায্য করে। আমরা একদম ফুসফুসের পেরিফেরিতে কোনো দাগ থাকলে, শেষ দিকে যদি কোনো দাগ থাকে যেখানে আমাদের ক্যামেরা পৌঁছাতে পারে না, সেখানে আলট্রাসাউন্ডের প্রব পৌঁছাতে পারে, এবং সেই জায়গা থেকেও আমরা মাংস নিয়ে এসে ফুসফুসের একটি অংশ নিয়ে এসে রোগটা শনাক্ত করতে পারি। তো এই ক্ষেত্রে এন্ডোব্রঙ্কিয়াল আলট্রাসাউন্ডও একটি বিশেষ প্রযুক্তি এবং
খুবই জরুরি প্রযুক্তি চিকিৎসার ক্ষেত্রে। খুব সুন্দর করে বললেন যে আল্ট্রাসোনো গাইডেড যে এন্ডোব্রোকিয়াল আল্ট্রাসোনো করা যায়, এটা হয়তো অনেকের কাছে অজানা। আপনি ডক্টর আরজুমান, আপনি যেটা প্রথমে বলছিলাম আমরা যে ক্যামেরার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি লাইঙ্গোস্কোপ করে, আমরা আবার এই যে প্রব ঢুকে আল্ট্রাসোনো করে আল্ট্রাসোনো গাইডেড করতে যাচ্ছি। নন ইনভেসিভ অ্যাডভান্স পালমোনারি কোনো ট্রিটমেন্ট কি আছে যেটা আমাদের দেশে খুব কার্যকরী ভূমিকা রাখতে পারে? নন ইনভেসিভ ট্রিটমেন্ট আছে, যেমন এটাকে আমরা এভাবে বলতে পারি যে নন ইনভেসিভ ভেন্টিলেশন। ভেন্টিলেশন সাধারণত দুই ধরনের হয়, একটা হচ্ছে ইনভেসিভ আর একটা নন ইনভেসিভ। দুইটার মধ্যে ডিফারেন্স কি? ইনভেসিভ ভেন্টিলেশনটা যেটা সহজ ভাষায় লাইফ সাপোর্ট, ওকে, সবাই যেটা বুঝে লাইফ সাপোর্ট। এখানে একটা টিউব গলার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তারপর আর্টিফিশিয়ালি হার্ট এবং লাংসকে বাঁচিয়ে রাখা হয় যতদিন পর্যন্ত পেশেন্টটাকে আমরা ট্রিটমেন্ট করে উঠাতে পারবো বিশেষ কিছু ক্রাইটেরিয়া ফিল আপ করে। এরই আরেকটা ভার্সন হচ্ছে নন ইনভেসিভ ভেন্টিলেশন। এখানে কোনো লাইফ সাপোর্টের দরকার হয় না, এখানে কোনো কিছু ইন্ট্রোডিউস করানোর দরকার হয় না। এটা আমরা একটা মেশিনের থ্রুতে খুব সহজেই পেশেন্টকে দিতে পারি। কিভাবে দিতে পারি? এটার কিছু ইন্ডিকেশন আছে। এই নন ইনভেসিভ বা এটাকে বলে এনআইভি, আমরা এনআইভিটা ইন্ট্রোডিউস করি। যেমন আমি যদি বলি যে পার্টিকুলারলি সিওপিডি নামে একটা অসুখ আছে। এই সিওপিডি অসুখটা এটা আমরা মোটামুটি এখন সবাই জানি যে এটা দীর্ঘমেয়াদী শ্বাসনালীর বা শ্বাসতন্ত্রের একটা সমস্যা, যেখানে শ্বাসতন্ত্রটা সংকুচিত অবস্থায় হয়ে থাকে। পেশেন্টের অনেক শ্বাসকষ্ট হতে পারে, পেশেন্টের সিমটম থাকে, পেশেন্টের কোয়ালিটি অফ লাইফ হ্যাম্পার হয়, কিছু করতে গেলেই শ্বাসকষ্ট হয়ে যায়। এই সিওপিডি রোগীরা যখন অ্যাডভান্স হয়ে যায় তখন তাদের যে এই যে শ্বাসকষ্ট বডির ভিতরে বা লাংসের ভিতরে তখন বাতাসগুলা জমতে থাকে। এই দূষিত বাতাসগুলা যখন জমতে থাকে সেটাকে বের করতে পারে না, কারণ শ্বাসতন্ত্রটা আমি বলেছি যে অলরেডি সংকুচিত। তখন কি হয়? এই বাতাসগুলা জমতে জমতে পেশেন্টের শ্বাসকষ্ট হতে থাকে। শ্বাসকষ্ট হতে হতে পেশেন্টের অনেক বেশি সে ব্রিদিং নিতে থাকে। তার যে মাসলসগুলো আছে, মাংসপেশিগুলো আছে যেগুলোর সাহায্যে সে ব্রিদিং নেয়, সেগুলো তখন টায়ার্ড হয়ে যায়। তো এই অবস্থায় আমাদের কিছু ইন্ডিকেশন যখন ফিল আপ হয়, আমরা তাকে এনআইভি দিয়ে দিই। এনআইভি একটা মেশিন, এই মেশিনের সাথে একটা মাস্ক যুক্ত থাকে। এই মাস্কটা পেশেন্টকে দিয়ে দেওয়া হয়, টাইট করে লাগিয়ে দেওয়া হয়। একটি মেশিনের সাথে একটি বিশেষ প্রেশার ক্রিয়েট করা হয়, এটাকে আমরা বলি পজিটিভ প্রেশার। এই প্রেশারটা দিয়ে শ্বাসতন্ত্রটাকে সঠিকভাবে প্রসারিত করা হয় যাতে অক্সিজেনটা ঠিকমতো ঢুকতে পারে, দূষিত গ্যাস বা কার্বন ডাইঅক্সাইড যেটা ট্র্যাপড হয়েছিল এটা ঠিকমতো বের হয়ে যেতে পারে। এই এনআইভিটা যদি সঠিকভাবে নিতে পারে পেশেন্ট, যেমন নিতে গিয়ে অনেক সময় দেখা যায় এই যে বললাম যে টাইট মাস্ক, অনেক সময় এত টাইট যে তার চামড়াগুলো অনেক সময় সোর হয়ে যায় বা ঘা হয়ে যায়, আবার তার খুব অস্বস্তি লাগতে থাকে। যখন পজিটিভ প্রেশারটা ভিতরে ঢুকে তার তখন খারাপ লাগতে থাকে। তো এগুলা যদি পেশেন্ট হ্যান্ডেল করতে পারে, এগুলো সাময়িক, কিছুক্ষণ পরে কিন্তু পেশেন্টকে ঠিকমতো কাউন্সেলিং করলে এগুলো বেশিক্ষণ থাকে না, এগুলোরও ট্রিটমেন্ট আছে, এগুলো ঠিক হয়ে যায়। পেশেন্ট যদি ঠিকমতো কনশাস থাকে, সে কমান্ড ফলো করতে পারে, সে যদি কোঅপারেট করে, তখন আমরা সেই রোগীকে এনআইভিটা দিতে পারি। এটা ঠিকমতো অক্সিজেন ঢুকাবে, কার্বন ডাইঅক্সাইডটা বের করে দেবে, পেশেন্ট অনেক রিলিফড হবে এবং রিলিফড হবে, পেশেন্টের শ্বাসকষ্ট কমে যাবে, সিমটম কমে যাবে, পেশেন্টটা তখন ভালোর দিকে যাবে। যদি আমরা রাইট টাইমে এনআইভি না দিতে পারি তখন কি হবে? তখন একটা পর্যায়ে তার অসুখটা অ্যাডভান্স করবে, তখন আমাদেরকে যখন পেশেন্ট ক্রিটিক্যাল হয়ে যায় তখন আমাদেরকে লাইফ সাপোর্টে দিয়ে দিতে হয়। মানে ইনভেসিভ যে প্রসিডিওর সেখানে। তার মানে আমি যদি একদম রিলেট করতে পারি, কোভিডের সময় যেটা ছিল হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার মাধ্যমে যেই হাই প্রেশারের অক্সিজেন দেওয়া লাগতো, রাইট? ওই টাইপের জিনিস। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা এবং এনআইভি দুইটা ডিফারেন্ট জিনিস। এনআইভি একটা বিশেষ পজিটিভ প্রেশার ক্রিয়েট করে যেটা পেশেন্টকে শ্বাসতন্ত্রটাকে স্টেবল করে যাতে সঠিকভাবে অক্সিজেন ঢুকতে পারে এবং কার্বন ডাইঅক্সাইড, এর নির্দিষ্ট একটা সেটিং আছে। এই সেটিংটা আমরা ডক্টররা ফিক্সড করে দিব, পেশেন্ট ঠিক মতো নিতে পারছে কিনা, টলারেট করতে পারছে কিনা, পেশেন্টটা ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। এনআইভি দেওয়ার পর সাধারণত আমরা 1 থেকে 2 ঘন্টা খুব ক্লোজ মনিটরিং করি, এবং রিপিটেড আমরা এবিজি যেটা বলেছিলাম যেটাতে আমরা অক্সিজেন লেভেল কীরকম, কার্বন ডাইঅক্সাইড লেভেল কীরকম সেটা দেখি, পেশেন্টের সিমটম দেখি, পেশেন্টের শ্বাস প্রশ্বাস কতটুকু দ্রুত গতিতে নিচ্ছে এগুলো দেখি। ক্রাইটেরিয়া অনুযায়ী পেশেন্ট যদি খারাপের দিকে যায় তখন কিন্তু আমরা এনআইভি বন্ধ করে দিয়ে সেই ক্রিটিক্যাল পেশেন্টকে আবার লাইফ সাপোর্টে নিয়ে যেতে হয়। আর যারা ভালোর দিকে যায় তাদেরকে আমরা এনআইভিটা কন্টিনিউ করে একটা পর্যায়ে আমরা উইথড্র করতে পারি। কিন্তু হাই ফ্লো ন্যাজাল ক্যানুলাটা কি? এটা দিয়ে আমরা নির্দিষ্ট অ্যামাউন্টের অক্সিজেনটাকে প্রবেশ করাতে পারি। যেমন কোভিডের সময় লাংসের যখন এত ড্যামেজ হয়ে যায় যে সে কোনো কোষই থাকে না অক্সিজেনটাকে ঢুকানো এবং বের করতে, সেই মিনিমাম অ্যামাউন্টের কোষ দিয়ে যতটুকু সে নিচ্ছে এবং বের করতে পারছে, হাই ফ্লো দিয়ে আমরা
অক্সিজেনটাকে সঠিকভাবে দিতে পারছি, প্রচুর অ্যামাউন্টে অক্সিজেন দেওয়া যায় হাই ফ্লো দিয়ে, যাতে পেশেন্টটা ঠিকমতো অক্সিজেন ঢুকতে পারে এবং শ্বাস প্রশ্বাসে তার সুবিধা হয়। খুব সুন্দর মতো জানালেন যে এই বিষয়টার জটিলতাটা কতটুকু হতে পারে এবং এখানে আপনারা কত সহজে এটাকে হেল্পও করতে পারেন। ডাক্তার শাফায়েত, আমি নিব ছোট্ট একটি বিরতির পরই আমরা ফিরবো এই ডিটেলস নিয়ে কথা বলতে। বিরতির আগেই ডক্টর আরজুমান যেরকম করে বলছিলেন যে এই পেশেন্টগুলির আইসিইউতে লাইফ সাপোর্টে যাওয়ার আগেও একটা অপশনের কথা আমরা জানলাম। আমি জানতে চাই আইসিইউতে এই বা মানে অ্যাডভান্স ট্রিটমেন্ট ক্রিটিক্যাল কেয়ারে ইন্টারভেনশনাল পালমোনোলজিস্টের তো একটা রোল আছেই, কারণ শ্বাস প্রশ্বাস নেওয়ার শেষ মুহূর্তের শ্বাস প্রশ্বাসের কাজ যখন করবে সেখানে আপনাদের রোলটা কীভাবে অ্যাক্টিভলি প্লে করতে পারেন যদি একটু জানান। বিষয়টা হয় কি, আমাদের আইসিইউতে সবসময় সবচেয়ে সংকটাপন্ন রোগীগুলোই থাকে এবং আইসিইউতে অনেক ম্যানওভার আছেন। বেশিরভাগ রোগী আমাদের ভেন্টিলেশন মেশিনে থাকে। আইসিইউতে যেই রোগীগুলো ভেন্টিলেশন মেশিনে থাকে এবং কিছু নির্দিষ্ট সময় থাকার পরে রোগীগুলোর অনেক সময় নিউমোনিয়া ডেভেলপ করে। এই ধরনের নিউমোনিয়া যাদের ডেভেলপ করে তাদের কি কারণে নিউমোনিয়াটা ডেভেলপ করলো এটা জানার জন্য আমাদের ইন্টারভেনশনের সাহায্য লাগে। তখন আইসিইউতে আমরা বেড সাইড তার ব্রঙ্কোস্কোপি করতে পারি এবং সেখান থেকে তার ফুসফুসের রস নিয়ে আমরা অর্গানিজমটাকে আইসোলেট করে চিকিৎসা দিতে পারি। আর আরেকটা বিষয় আমরা আইসিইউতে খুব ফেস করি, যখন আইসিইউতে মেশিনের মাধ্যমে রোগীর ভেন্টিলেশন বা অক্সিজেন মেনটেন করা হয়, কখনো কখনো দেখা যায় ফুসফুসের একটা পাশ ফুসফুসের নিজস্ব সিক্রেশনের কারণে আটকে যায় বা বন্ধ হয়ে যায় এবং ওই পাশের ফুসফুসটা কার্যকরী হয় না। তখন আমরা আমাদের মেশিনের সাহায্যে এই ফুসফুসের যে অংশটা তার সিক্রেশন দ্বারা আটকে গিয়েছিল সেই মেশিন থেকে এই রসটাকে বের করে নিয়ে এসে ফুসফুসটাকে সচল করতে পারি। তো আইসিইউতে ইন্টারভেনশনের রোল অনেক। এছাড়াও কখনো কখনো দেখা যায় যে রুগী যখন ইনভেসিভ ভেন্টিলেশনে অনেক দিন থাকে, একটা পর্যায়ে দেখা যায় তার ট্রাকিওস্টমি করা লাগতে পারে, মানে এখানে একটা আর্টিফিশিয়াল আমরা শ্বাসের একটা রাস্তা তৈরি করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের ইন্টারভেনশনাল পালমোনোলজিতে তাকে গাইড করে, সাহায্য করে। এছাড়াও অনেক সময় যে বাচ্চাদের ক্ষেত্রেও দেখা যেতে পারে যে এআরডিএস টাইপের রোগগুলি যেগুলি অ্যাগ্রাভেট করে, সে বিষয়ে যদি একটু আমাদেরকে জানান। আসলে কি দেখেন, এআরডিএস শ্বাসের একটি মানে বক্ষব্যাধির একটি জটিলতম রোগ এবং এখানে ফুসফুস আক্রান্ত হয় মূলত। এবং ফুসফুসের ক্ষেত্রে যদি এক পাশের ফুসফুস আক্রান্ত হয় সেক্ষেত্রে চিকিৎসাটা সহজ হয়, কিন্তু এআরডিএস নামক রোগগুলোতে সাধারণত দুই পাশের ফুসফুসই আক্রান্ত হয় এবং এই ক্ষেত্রে রোগীর সবচেয়ে বেশি যেটা জরুরি থাকে সেটা হচ্ছে অক্সিজেন। কারণ বাহিরে অনেক অক্সিজেন থাকে, রোগীর শরীরে সেই অক্সিজেন অথবা ফুসফুস সেই অক্সিজেন ক্যারি করতে পারে না। তো সেই ক্ষেত্রে আমরা মেশিনের সাহায্যে আমরা এই ক্ষেত্রে হাই ফ্লো নেজাল ক্যানুলা ব্যবহার করি, কারণ এই ক্ষেত্রে শুধুমাত্র তার অক্সিজেনের ডেফিসিয়েন্ট থাকে এবং এই হাই ফ্লো নেজাল ক্যানুলার সাহায্যে প্রচুর পরিমাণের রোগীকে এখন সার্ভাইভাল বেনিফিট পাওয়া যায় এবং এআরডিএস এর ক্ষেত্রে আমরা ওই সময় এটা ব্যবহার করে থাকি। খুবই সুন্দর মতো আপনি অ্যাডভান্স ট্রিটমেন্টগুলির কথা বললেন, অ্যাভেলেবিলিটির কথা বললেন এবং বাংলাদেশে যে এরকম অনেক সেন্টারের প্রয়োজনীয়তাও আছে সেটাও আমরা আপনার মাধ্যমে জানতে পারলাম। কারণ অ্যাডভান্স ট্রিটমেন্ট না হলে আমরা অ্যাকচুয়ালি দেশের বাইরে চিকিৎসা করতে গেলেও এগুলি হয়তো যথাযথ ইউজ হয় না। আমি ডক্টর আরজুমান আপনার কাছে একটু লাস্টে জানতে চাবো, এই যে বেসিক ট্রিটমেন্টের মানে অপশনের কথা বললেন, ব্রঙ্কোস্কোপির মাধ্যমে আমরা লাংসের অবস্থা জানতে পারি, তার চিকিৎসা করতে পারি। আমি আবারও একদম বেসিকে জানতে চাই, এই অ্যাডভান্স ট্রিটমেন্টগুলির জন্য যা যা প্রয়োজন একটা সেটআপে, সেরকম কি পর্যাপ্ত সেটআপ আমাদের ঢাকা শহরে এবং জেলা শহরগুলিতে আছে অ্যাভেলেবল? আমাদের ঢাকা শহরে এবং জেলা শহরগুলোতে ডক্টর সাফায়েত বলেছেন যে আমাদের এখনও এই অ্যাডভান্স টেকনোলজিগুলো কিছু কিছু সেন্টারে আছে, এটা এখনও ওয়াইড স্প্রেড না। এবং তবে ব্রঙ্কোস্কোপি মোটামুটি ঢাকা শহর এবং ঢাকার বাইরে বহু জায়গায় বহু পালমোনোলজিস্ট এটা নিয়মিতভাবে করছেন, কিন্তু ব্রঙ্কোস্কোপির থ্রুতে যে অ্যাডভান্স টেকনোলজিগুলো সেগুলো আমাদের সেন্টার বেসড আলাদা আলাদা আছে। সবগুলো সেন্টার ওয়েল ইকুইপড না, কারণ এগুলো করতে অনেক স্পেশালাইজড ইকুইপমেন্ট লাগে।
সেই স্পেশালাইজড ইকুইপমেন্টগুলো অনেক কস্টলি হয়। এটার জন্য দক্ষ ফিজিশিয়ানস বা পালমোনোলজিস্ট লাগে। সেই দক্ষ পালমোনোলজিস্ট যেমন আমরা পার্সোনালভাবেই আমরা বাইরে গিয়ে ট্রেনিং করে তারপরে দক্ষতা অর্জন করে নিয়ে এসে সেগুলো বাংলাদেশের মানুষের উপরে অ্যাডভান্স টেকনোলজিগুলোকে বাহির থেকে নিয়ে এসে সেগুলো অ্যাপ্লাই করতে পারছি। ঢাকার বাইরে কিছু কিছু সেন্টারে এই অ্যাডভান্স টেকনোলজিগুলো আছে, তবে এখনও ওয়াইড স্প্রেড না। যেমন ডক্টর সাফায়েত যেখানে কাজ করেন সেখানে এই অ্যাডভান্স টেকনোলজিগুলো উনি প্রয়োগ করছেন, সেটা কিন্তু আমাদের ঢাকা থেকে একটু দূরে, যেমন সিরাজগঞ্জে। কিন্তু সেটা তিনি নিজে পার্সোনাল ইন্টারেস্ট থেকে ধরেন যে এক্সট্রা মানে ট্রেনিং নিয়ে এসে করেছেন, কিন্তু আমি সার্বিকভাবে সরকারিভাবে যদি এই অ্যারেঞ্জমেন্টগুলি করা হয় তবে অবশ্যই হচ্ছে গিয়ে এটার মানে তুল্যতা আছে এখনো। আমি জি, আসলে কি আমি কাজ করছি সিরাজগঞ্জে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এবং হাসপাতালে, এবং আমার সেন্টারে আমার দীর্ঘ 3 বছর সময় লেগেছে আমি টোটাল অ্যাডভান্স একটা সেট আপ দাঁড় করিতে পারছি। এবং আমাদের দেশে আসলে কি এই জিনিসগুলো এখন গতিশীল, এখন অনেক জায়গাতে এটা হচ্ছে এবং ভবিষ্যতে হবে। আমরা চেষ্টা করছি বড় বড় হাসপাতালগুলোতে, ঢাকা এবং ঢাকার বাহিরে এই জিনিসগুলো স্ট্যাবলিশ করতে। আসলে বিষয়গুলো হয় কি, এই কাজগুলো তো শ্বাসনালীর কাজগুলো সবসময় একটু জটিল হয় এবং এটার কমপ্লিকেশন অনেক বেশি থাকে। এই যে আমরা এত টেকনোলজি, এত অ্যাডভান্স জিনিস ব্যবহার করি, এই প্রত্যেকটা জিনিসের একটাই কারণ, সেটা হচ্ছে পেশেন্টের সেফটি। আমরা যত টেকনোলজি ব্যবহার করতে পারি, যত টেকনোলজি আমরা আউটকাম দিতে পারি, তত পেশেন্টের বেনিফিট ভালো পাওয়া যায়, সে তত সেফ বোধ করবেন। তো আমাদের সেন্টারে আমরা চেষ্টা করছি, আমাদের সবগুলো অ্যাডভান্স কাজই হয় এবং পাশাপাশি আমাদের সেন্টারের পাশাপাশি অন্যান্য অনেক সেন্টারে আমরা চেষ্টা করছি, আমরা নিজেরা সবাই যাচ্ছি, আমরা কোথা থেকে এই মেশিনগুলো নিয়ে আসছি, কোথায় থেকে আমরা ট্রেনিং করছি, আমরা সবাইকে এই তথ্যগুলো দিচ্ছি এবং আশা করছি যে খুব নিকট ভবিষ্যতে আমাদের দেশ ইন্টারভেনশনাল পালমোনোলজিতে একদম শীর্ষ অবস্থানে চলে যাবে। আমি ডাক্তার আরজুমান, আপনার সেন্টারেও তো নিশ্চয়ই অ্যাডভান্স এই ইন্টারভেনশনাল পালমোনোলজি নিয়ে কাজ করা হয়, এই বিষয়ে যদি একটু ব্রিফলি বলেন। আমাদের সেন্টারে আমি যেমন একটা বেসরকারি হসপিটালে আছি, উত্তর আধুনিক মেডিকেল কলেজ হসপিটাল, এখানে নিয়মিতভাবে ব্রঙ্কোস্কোপি করা হয়। এটা খুব কমন একটা টেস্ট, যেমন আমি বলেছি এটা কত উপকারিতা আছে, এবং আমরা বহু পেশেন্টের সাকসেসফুলি ব্রঙ্কোস্কোপি করি এবং ব্রঙ্কোস্কোপির থ্রুতে আমরা বিভিন্ন ইন্টারভেনশন করে আমরা সেটা ট্রিটমেন্টও দিয়ে থাকি। এরকম আরও বিভিন্ন সেন্টার সরকারি এবং বেসরকারিভাবে ব্রঙ্কোস্কোপিটা কিন্তু ওয়াইডলি অ্যাভেলেবল। আর এই স্পেসিফিক কিছু মেশিন বা অ্যাডভান্স মেশিন যেগুলো আমাদেরকে ট্রিটমেন্টে হেল্প করছে, সেগুলো আমরা প্রাইভেটলি নিজেদের উদ্যোগ নিয়ে তারপরে সেই মেশিনগুলোকে নিয়ে এসে তারপর এই মেশিনের সহায়তা আমরা পেশেন্টের ট্রিটমেন্ট করে থাকি। তাই এটা যদি এমন হতো যে গভর্নমেন্ট থেকে কোনো হেল্প পাওয়া যেত বা গভর্নমেন্ট নিজস্ব উদ্যোগে আরও বেশি ইন্টারভেনশনাল পালমোনোলজির দিকে ফোকাস করে এই অ্যাডভান্স টেকনোলজিসগুলো নিয়ে আসতো, তাহলে আমরা আরও অনেক দূর কাজ করতে পারতাম। এটা সুবিধা হতো। অনেক ধন্যবাদ যে আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম আজকে, যে দর্শকরাও সবাই জানতে পারলো যে শুধুমাত্র এক্স রে সিটি স্ক্যানের মাধ্যমেই লাংসের ডায়াগনস্টিক করা যায় তা না, গ্যাস্ট্রোএন্টারোলজিতে যেরকম এন্ডোস্কোপির মাধ্যমে করা যায়, লাংসের ক্ষেত্রে আমরা ব্রঙ্কোস্কোপির মাধ্যমে মানে আর্লি অনেক অ্যাডভান্স রোগ ডিটেক্ট করতে পারি, ডায়াগনস্টিক্যালি ব্যবহার করতে পারি, এবং ট্রিটমেন্টের কাজে তো অবশ্যই এই আধুনিক অপশনগুলি অ্যাপ্লাই করা যেতে পারে। আপনাদের দুইজনকে অনেক ধন্যবাদ নতুন অনেক ইনফরমেশন দিয়ে আমাদেরকে আপগ্রেড করার জন্য।